হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি। আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং মুছে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রং ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। কার লেখা বলুন তো কবিতাটা? জীবনানন্দ দাশের। আমার খুবই ফেভারিট পোয়েম। কবিতা ফ্যাশনে, কবিতা জীবনে, কবিতা নারীতে। নমস্কার, আমি নারীর কমলিকা। আবার প্রতিদিনের মতো চলে এসেছি এই ফ্যাশন সেগমেন্ট নিয়ে আপনাদের জন্য। কথা দিয়ে ছবি আঁকেন কবিরা, আর রং তুলি দিয়ে ছবি আঁকেন শিল্পীরা। সেই সূত্রেই আজ আমরা পেয়েছি এমন একজন অন্যতম ডিজাইনার, যিনি শুধু রং তুলি দিয়ে তার ক্রিয়েশনস দীর্ঘদিন ধরে করে চলেছেন। হ্যাঁ, লাজবন্তী বুটিকের রুনু সেন। আসুন সরাসরি আলাপ করা যায়। রুনুদি, নমস্কার। নমস্কার। আচ্ছা, ছুঁতো নয়, অন্য কোনো মাধ্যম আপনি ইউজ করেন না, শুধু রং তুলি দিয়ে আপনি আপনার শাড়ি বা অন্যান্য জিনিসের উপরে আপনি আপনার ক্রিয়েশনসগুলো করেন। এর মধ্যে রহস্যটা কোথায়? কিছুই না, সাধারণ জিনিসের মধ্যে একটু নতুনত্ব ফুটিয়ে তোলা। আর সে এমব্রয়ডারি বা সুতোর কাজ তো সবাই করেন, সবাই পরেন, বহুদিন ধরে চলে আসছে। তাই আমার প্রচেষ্টা ছিল যে দেখা যাক না সহজ উপায়ে রং তুলি দিয়ে নতুন কিছু করা যায় কিনা। বাহ! যেমন কাঁথা স্টিচের শাড়ি, যেটা আমাদের দেশের একটা ট্র্যাডিশনাল আর্ট, সেইটা এখন আমাদের জামা কাপড়ের মধ্যে, ফ্যাশনের মধ্যে খুব ভালোভাবে এসে গেছে। তাই আমি চেয়েছিলাম যে সাধারণ মানুষের ক্ষমতার মধ্যে যদি জিনিসটা আনা যায়, এবং তার যে কাঁথা স্টিচের শাড়ি বা জামা কাপড়ের যে অসুবিধাগুলো, সেগুলোকে যদি আমি রং খুব ভারী হয়ে যায় বা সুতোর কোয়ালিটি যদি সবসময় ভালো না থাকে, সেটা হয়তো সেই শিল্পীর অজ্ঞাত সারেই হয়েছে, তিনি না জেনেই হয়তো হয়েছে। যদি সত্যি সেই সুবিধে করে দেওয়ার জন্যই আপনি একটা অন্য মিডিয়াম আপনি ব্যবহার করেছেন। এবং আমার চেষ্টা ছিল যে আমি যাতে একেবারে সেই লুকটা আনতে পারি, এমনকি স্পর্শ করেও যেন যিনি ব্যবহার করবেন তিনি মনে করতে পারেন, তার মনে হবে যে এটা তিনি কাঁথা স্টিচের শাড়ি ব্যবহার করছেন। কাজেই সেইভাবে চেষ্টা করতে গিয়ে আমি এই রং তুলি দিয়ে কাঁথা স্টিচকে আমাদের ফ্যাশনের মধ্যে আনবার চেষ্টা করেছি। বক্তব্য এই যে একটি কাঁথা স্টিচের শাড়ি করতে যতটা সময় লাগার কথা বা লাগে একজন ভালো কারিগরকে দিয়ে শাড়িতে ভর্তি কাজ করতে, আমার ততটা সময় লাগে না। আচ্ছা। এবং অতখানি কাজ করতে যে পরিমাণ খরচ সুতো এবং তার পরিশ্রমে, আমার যেহেতু অতখানি সময় লাগে না, তাই আমার দামও অনেক তুলনামূলকভাবে কম। খুব ভালো। এবার একটু ওই ক্রিয়েশনগুলো যদি আমাদের দর্শক বন্ধুরা দেখতে পায়। এখানে যেগুলো আছে সেগুলো যদি আমরা দেখি। এখানে একটা আছে। বাহ! আচ্ছা, প্রথমে আমার মনে হয় এটা এই শেডেড লুকটা, মানে একটা ফ্লেম কালার যে আমরা দেখতে পাচ্ছি, এটার জন্য আপনি ডাই করেছিলেন। হ্যাঁ। আচ্ছা। মহিলাদের সাজাবার জন্য অনেক কিছু করেছি বলে অনেক পুরুষ আমার কাছে অভিযোগ করেন যে আমাদের জন্য কেন কিছু বানান না। তাই তাদের কথা ভেবে এটি শেরওয়ানি। বাহ! আর এটাও কাঁথা স্টিচের লুকের মতো, তবে কিছু এমনি স্টিচের এমব্রয়ডারির লুকটাও আনবার চেষ্টা করি। আর এই রংগুলো কি রং? এগুলো সমস্তই ফেব্রিক কালার। আচ্ছা। আর আপনি কি ধরনের ম্যাটেরিয়ালের উপর কাজ করতে ভালোবাসেন?
আমি যে কোনো ধরনের মেটেরিয়ালের উপরে কাজ করতে পারি এবং ভালোবাসি। তার কারণ তাতে অনেক বৈচিত্র্য আনা যায়, সুতি, সিল্ক, শিফন, জর্জেট, নানান যে ধরনের মেটেরিয়াল আমাদের আধুনিক যুগের ছেলে মেয়েরা পরে থাকে তার সমস্ত মেটেরিয়ালের উপরে আমার এই কাজগুলি চলতে পারে এবং হয়, আমি করি। বাহ, আরেকটু অন্য কিছু, অন্য আচ্ছা, ধরনের এটা যদি কোনো হচ্ছে শাড়ি দেখান। অন্য শাড়ি হচ্ছে, এটা একটু ইজিপশিয়ান মোটিভের উপর এই শাড়িটি। এটাও হ্যান্ড পেইন্টেড, এই সমস্ত টোটালি এটার মধ্যে কাঁথা স্টিচের কোনো ব্যাপারই নেই, শুধুই ইজিপশিয়ান স্ক্রিপ্টের বইয়ের থেকে আমার এই মোটিভগুলি জোগাড় করা। তারপরে সেগুলি আমার নিজের চিন্তাধারায় মিশে, হয়তো একই রকম চেহারা নেই, অনেকই বদল হয়েছে, কিন্তু তারপরে একটা এরকম চেহারা, এই চেহারা আলটিমেটলি দাঁড়িয়েছে এবং সেটা খুব সুন্দর চেহারা। অনেক ধন্যবাদ। এটাও তাঁতের উপরে? এটা হ্যাঁ, একটি তাঁত, সাধারণ একটি তাঁতের শাড়ি কিনে তার উপরে করা হয়েছে। আচ্ছা, এই যে আমি দেখতে পাচ্ছি এই ধরনের পাতা, হ্যাঁ, আর এই ডাল ইত্যাদি, এগুলো কি আপনি প্রকৃতি থেকে খুঁজে পেয়েছেন? হ্যাঁ, প্রকৃতির মধ্যে যত বৈচিত্র্য আছে সেটা কল্পনা শক্তিকে যতখানি বাড়িয়ে তুলতে সাহায্য করে, তার থেকে বেশি আর কোনো জায়গা থেকে বোধহয় আমি অত সোর্স পাইনি। তাই প্রকৃতির অনেক কিছুকেই আমি আমার এই শিল্পকলার মধ্যে ফুটিয়ে তোলবার চেষ্টা করেছি। সবসময় হয়তো সম্পূর্ণটা পারিনি, তবে যতটা পেরে চেষ্টা করেছি। এত ভালো লাগছে আপনার সঙ্গে কথা বলে। আচ্ছা, পুরুষদের জন্য ওই একটা কুর্তা, হ্যাঁ, আরেকটা আছে, এটা হচ্ছে আজকাল এই অল্প বয়সী ছেলে মেয়েদের শর্ট কুর্তা পরার খুব ঝোঁক হয়েছে, একটা চল এসেছে। হ্যাঁ, এটা সেরকমই একটি, এটা একটা বাইসন বোধহয়। হ্যাঁ হ্যাঁ, এটাও আপনার হ্যান্ড পেইন্টেড? হ্যাঁ, একেবারেই। এটাও তো নেচারের একটা বড় অংশ। বাহ, খুব সুন্দর। আচ্ছা দিদি, এই সমস্ত শাড়ি বা আপনার এই বুটিকের এই কালেকশনের রেঞ্জ কেমন? সুতির শাড়ি 400-450 থেকে শুরু করে 700-750 পর্যন্ত, তার উপরে যায়। আমি চেষ্টা করি যাতে সাধারণভাবে যারা সাধারণ এই দামের মধ্যে যারা চান তাদের জন্য রাখার। সিল্ক যদি হয়, দামি সিল্কও আছে, সস্তা সিল্কও আছে, তাই শাড়ির দামটা নির্ভর করে সেই সিল্কটি কি কোয়ালিটি বা কি দামের সিল্ক। এটা বলা যেতে পারে ধরুন 1500-2000 থেকে শুরু করে খুব বেশি হলে 3-3.5 অবধি। তা হ্যাঁ, যাতে সাধারণ মানুষও আমার জিনিস পরতে পারেন, বা তাদের যে শখ আছে কাঁথা স্টিচের শাড়ি পরবো কি একটি সুন্দর সিল্কের শাড়ি পরবো, সেই জিনিস সবসময় মনের মধ্যে আমার থাকে বলে আমি এরকম একটা দামের রেঞ্জ তৈরি করে রাখি। খুব ভালো, বেশ অ্যাফোর্ডেবলই বলতে পারা যায়। খুব ভালো লাগলো রুনুদি আপনার সঙ্গে কথা বলে। আপনাদেরও জানাই, আজ আমি যে শাড়িটা পরে আছি এটা রুনুদি একেবারে নিজের হাতে এঁকেছেন। আজকের এই সেগমেন্ট কেমন লাগলো সেই ব্যাপারে আমাদের অবশ্যই লিখে জানাবেন। আর রুনুদির সঙ্গে যদি যোগাযোগ করতে চান, তার বুটিকে আসতে চান, সেই ব্যাপারেও কিন্তু লিখতে ভুলবেন না। আজ আমরা রুনু সেনের হ্যান্ড পেইন্টেড কালেকশনস দেখলাম। এখন চলে এসেছি দক্ষিণাপনের বসন্ত সেনা বুটিকে। আমাদের এই বসন্ত সেনা বুটিকের কর্ণধার সন্দীপন আচার্যের সঙ্গে আমরা কথা বলবো এবং তিনি আমাদের বলবেন এদের কালেকশনসের ব্যাপারে, ওনারা কি ধরনের শাড়ি স্পেশালি রাখেন। এবারে আমরা চাঁদের হাট নিয়ে বসেছি। দক্ষিণাপনে বসন্ত সেনা যারা চাঁদের হাট নিয়ে বসেছে, বুটিকের নানা রকম ডিজাইনস, নানা রকম আর্টিস্ট দিয়ে করাচ্ছি। আমাদের নিজস্ব আর্টিস্ট তারাই করছেন, জামিনীরা আর্টের অনুকরণে থানটাকে টাই অ্যান্ড ডাই করে আমাদের নিজস্ব শিল্পী দিয়ে আমরা করাচ্ছি এবং খুব ভালো সাড়া মিলছে এতে। আচ্ছা সন্দীপন বাবু, এবারে দিওয়ালির কি উপহার আছে আপনাদের বুটিক থেকে? হায়দ্রাবাদ অন্ধ্র থেকে আমরা সিল্ক নিয়ে এসেছি। সিল্কের ওপর আমরা বুটিক করাচ্ছি। ইক্কাত সিল্কের মধ্যে একটু দেখুন, বক্সের মধ্যে ডিজাইনসগুলো আর্টিস্টরা করেছে এবং তাতে সাংঘাতিক সাড়া পাচ্ছি এবং খুব সুন্দর দেখাচ্ছে। এর সঙ্গে ব্লাউজ পিস, এই কম্বিনেশনটা অসাধারণ, লাল কালো সাদা, এই কম্বিনেশনটাও যে মাথা থেকে বার করেছে আপনাদের শিল্পী, সেটাও খুব সুন্দর। ফ্যাশন মানেই হলো টু বি সাইডলি ডিফারেন্ট, মানে স্বতন্ত্র। আর এই স্বতন্ত্রতার খোঁজে, নিজস্বতার খোঁজে আজকে আমি চলে এসেছি সৃজনী বুটিকে। একটু ভিজুয়ালাইজ করুন, ওড়িশার বোমকাই আর অন্ধ্রের ইক্কাতের মধ্যে একটা অসাধারণ ডেডলি কম্বিনেশন।
আবার কখনো কখনো দেখা যায় একই শাড়িতে ব্লক প্রিন্টের সাথে অসাধারণ হ্যান্ড প্রিন্ট, আবার কখনো ওড়িশার বোমকাইয়ের মধ্যে কাঁথার একটা এক্সপেরিমেন্টাল কাজ। তার মানে কি সবেতেই একটা নতুনত্বের ছোঁয়া আর সঙ্গে ক্রিয়েটিভ টাচ। অর্পিতা দি, সৃজনী জন্মলগ্ন সম্পর্কে দর্শকদের একটু কিছু বলুন। সৃজনী আমি করেছি আজ থেকে 3 বছর আগে। অ্যাকচুয়ালি আমার মেয়ে রাধিকার জন্মর পরেই আমার ইচ্ছে হয়, মেয়ে হয়েছে, ওকে নানা রকমের জামা নিজে হাতে সেলাই করে পরানোর। তখন আমি কাটিং, এমব্রয়ডারি সব একটু কিছু শিখি। তো দেখলাম যে জিনিসটা এতটাই ইন্টারেস্টিং লাগছে, একটা এক্সিবিশন করার কথা মাথায় আসে তখন। আর রিয়েলাইজ করলাম যে শুধু তো জামা করে এক্সিবিশন দিয়ে লাভ নেই। সেই সময় আর কি শাড়ি করার কথাটা মাথায় এলো এবং ইন্টারাকশন হলো মানে আমাদের দেশে নানা অঞ্চলের, আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রথমত নানা অঞ্চলের কারিগরদের সাথে, ফুলিয়ার তাঁতিদের সাথে, উড়িষ্যার তাঁতিদের সাথে, তারপরে ঢাকায় যে মানে বাংলাদেশের তাঁতিদের সাথে, এদিকে আমাদের এখানে কাঁথা কাজ করে যে কারিগররা, আদিবাসী মেয়েরা, বীরভূম তাদের সাথে জারদোজি কাজ করা, এইসব কারিগরদের সাথে ইন্টারাকশন হওয়ার পরে যখন দেখলাম যে আমার মানে হুট করে একটা এক্সিবিশন করে সেটা বন্ধ করে দিলে নিজের মধ্যে একটা শূন্যতা বোধ এসে যাবে, আর এই জিনিসগুলো কি করব বা একটা মানে নিজে এর মধ্যে জড়িয়ে পড়লাম। তখন মনে হলো যে এরকম একটা বুটিক করলে খুবই ভালো হয়। সেই তখনই সৃজনীর বিষয়ে চিন্তা এবং হুট বলতে নেমে পড়া সৃজনী করে। আজকের কম বয়সী মেয়েরা মানে জিন্স, টপস এগুলো ছাড়া তারা প্রায় অন্য কিছু পরেই না। তো তুমি আজকালকার এই মেয়েদের জন্য কি বানাচ্ছ? আমি আজকালকার মেয়েদের জন্য টপস কিছু বানাচ্ছি। আমার তো নিজের ওয়ার্কশপে প্রিন্টিং হয়, সেখানে আমি ক্রেপ, শিফন, জর্জেট, সিল্ক নানা রকমের বেসের ওপরে ব্লক প্রিন্ট করছি, দিয়ে কোনোটার ওপরে বিডস দিয়ে অথবা জরি দিয়ে কাজ করছি। এগুলো তো রইলেও ওয়েস্টার্নের জন্য, তাছাড়া সালোয়ার কামিজ যারা পছন্দ করে পরতে সেসবও আছে। এইটা জর্জেটের ওপরে ব্লক প্রিন্টের সাথে জরির কাজ করা আছে। এইটা পিওর ক্রেপের ওপরে করা আছে, ব্লক প্রিন্টের সাথে কাজ। প্রাইস রেঞ্জ কেমন? এগুলো অল উইদিন 500। আমি চেষ্টা করি যে কলেজ গোয়িং গার্লসরা তারা যাতে তাদের পকেট মানি দিয়েও এগুলো কিনতে পারে, সেরম একটা এর মধ্যে প্রাইসগুলো রাখার। আগে বিয়েবাড়িতে জেনারেলি আমরা বেনারসি পরতাম, তো এখন কিন্তু ভীষণ ক্লিশে হয়ে গেছে, পরা যায় না বেনারসি। তুমি কি স্পেশালি বিয়েবাড়িতে পরার জন্য কোনো শাড়ি বানাচ্ছ? অবশ্যই বিয়েবাড়িতে পরার জন্য আমি বেনারসির অল্টারনেটিভ হিসেবে বোমকাইতে কাঁথা তৈরি করেছি আগে। এবারে করেছি দেখো কাঞ্জিভারমের ওপরে কাঁথা। কাঞ্জিভারম শাড়িটা ইটসেলফ জরি কাজ করা, খুব গর্জিয়াস। তার ভেতরে আমাদের কাঁথা কাজ করা হয়েছে। এটা সামনে কাজটা আছে, আঁচলটা তো গর্জিয়াস আছে, আর কুঁচিতে কাজ আছে, বাকি অংশে ছোট বুটি আছে। তো এটা অনায়াসে মানে বেনারসির সাবস্টিটিউট হিসেবে ইউজ করা যায়। এছাড়া আমি দেখাচ্ছি জারদোজি কাজ করা জর্জেট শাড়ি। এটাও খুব ভালো লাগবে বিয়েবাড়িতে, মানে ব্রাইড আর একটু গর্জিয়াস কালারে পরতে পারে, আর বিয়েবাড়িতে যারা যাচ্ছেন বা ব্রাইডের বোন টোন এরকম ধরনের শেডের ওপরে। হ্যাঁ, এটা আঁচলটা, এটা টাই ডাই করা আছে, করা হয়েছে। এটা আঁচলটা সাধারণ। হ্যাঁ, আর এই হলো তার বেস। এটা প্রাইস রেঞ্জ কেমন? এটা 5,500। আচ্ছা, আর এইটার প্রাইস রেঞ্জটা জানা হলো না। ওটা 7,000। আচ্ছা, এগুলো আমি গর্জিয়াস অল্টারনেটিভস দেখাচ্ছি বিয়েবাড়িতে বেনারসির সাবস্টিটিউট হিসেবে। এইটা দেখো লেহেঙ্গা, টিস্যুর ওপরে জারদোজি পুরো কাজ করা লেহেঙ্গা। এইটা আজকাল অনেক মানে অবাঙালি কেন, বাঙালি মেয়েরাও বেনারসি বা শাড়ির জায়গায় লেহেঙ্গা পরতে পছন্দ করে, তাদের জন্য দিস ইজ আ ভেরি গুড পিস। অর্পিতা দি, তুমি মাঝবয়সীদের জন্য কি তৈরি করছো? এগুলো ঢাকাই জামদানি অফ হোয়াইট বেসে আছে, নট অনলি অফ হোয়াইট, লাইট পিঙ্ক, টার্কোয়েজ ব্লু, আর কখনো আছে অফ হোয়াইটের ওপরে পুরো গোল্ড কাজ, তাতে খুব সুন্দর লাগে দেখতে। এইটা যেমন আছে বোমকাই তসরের ওপর, এমনি সিল্ক বোমকাই তো সবাইকার কাছেই থাকে মোটামুটি, আমরা একটুখানি এক্সক্লুসিভ করার জন্য জিনিসটা করেছি তসরের ওপরে বোমকাই কাজ। আমরা যে জেনারেল বোমকাই দেখতে পাই সেটার মেটেরিয়াল কি থাকে? না, পিওর কটন থাকে, সিল্ক থাকে। তো আমরা বোমকাইগুলো এক্সক্লুসিভলি তৈরি করাই। তো এইটা যেমন তসরে করানো হয়েছে, কোথাও আবার বোমকাই যে দেখলে তো আঁচল খালি রেখে তাতে কাঁথা করিয়েছি। এটা মাঝবয়সীদের কথা মাথায় রেখে করা। তাছাড়া তো আমার প্রিন্টস আছেই, তসরটা যেমন ওনারা খুব প্রেফার করেন, তসরের ওপরে ব্লক প্রিন্ট করা হয়।
ভীষণ ভালো এটা আছে। স্কার্ট বর্ডার করে পাল্লু, এটা মানে না পাটলি পাল্লু না, এটা শুধু পাল্লুতে আর স্কার্ট বর্ডার। আচ্ছা আচ্ছা। এটা মানে খুব ভালো ফিগার হলে, টল হলে, এরকম ধরনের লম্বা চওড়া বর্ডার খুব ভালো লাগে। তুমি যে দেখতে। প্রথম শাড়িটা দেখালে তাঁতের ওপর, ওটাও একটুখানি হ্যাঁ, লম্বা ওটাও লম্বা ফিগারে ভালো লাগবে। এইটা করা আছে অ্যারেঞ্জমেন্ট করে, ডায়াগোনালি এটা কম থেকে বেশি অবধি বাড়ছে। এটা অনেকেই আবার একটু লেখা ব্লক ব্লক পছন্দ করেন, তাদের কথা মাথায় রেখে। ভেতরটা অফ হোয়াইট, তারপরে যত বাড়ছে তত মাস্টার্ড হয়, এরকম ভাবে এসে শাড়িটা পরবে। আচ্ছা, কিন্তু এই প্রাইস রেঞ্জগুলো তুমি বলো। এইগুলো অ্যাকচুয়ালি সমস্তগুলোই লোকে ধরা ছোঁয়ার মধ্যেই রাখা, যেমন তসরগুলো 1680 করে রাখা। আচ্ছা তসরের ওপরে বোমকাই হলে 5000-এর মধ্যে আসছে, আচ্ছা। আর টাঙ্গাইল হলে 700, মানে ইনফ্যাক্ট 550 থেকে 900, 1000-এর মধ্যে। ঢাকায় জামদানি হলে 1600 থেকে 7000-এর মধ্যে। সৃজনী বুটিক থেকে এবার আমি সরাসরি চলে এসেছি সৃজনীর ওয়ার্কশপে। টাই ডাই থেকে শুরু করে একেবারে ব্লক প্রিন্ট পর্যন্ত যাবতীয় তথ্য জেনে নেব অর্পিতাদির কাছ থেকে। অর্পিতাদি, এবার তুমিই বলো। হ্যাঁ, এইখানে এটা আমার মানে খুব নিজের কাছের জায়গা, আমার খুব ভালোবাসার জায়গা হলো আমার এই ওয়ার্কশপ, যেখানে আমার দোকানের বেশিরভাগ জিনিসই তৈরি হচ্ছে। এখন এখানে দেখছো টেবিলে তৈরি হচ্ছে টাই ডাই করা সিল্কের ওপরে ব্লক প্রিন্ট, ডিসচার্জ আর ফ্যান্সি কালার দিয়ে। এইখানেও ঝুলছে সিল্কের ওপরে। আমরা সিল্ক, শিফন, জর্জেট, ক্রেপ সব কিছুর ওপরেই প্রিন্ট করি। এটা যেমন দেখা যাচ্ছে কালো আর একটা লাইট গ্রে মতো ইমপ্রিন্ট, এটা কিন্তু মানে স্টিম হবে শাড়িটা প্রিন্টিংয়ের পরে। তারপরে এটা ওয়াশ হলে এইগুলো ডটগুলো সমস্ত হোয়াইট হয়ে যাবে, তখন শাড়িটা একদম অন্য রকম দেখতে হয়ে যাবে। কতদিন সৃজনীতে মার্কেটিং করছেন, পুজো মার্কেটিং করছেন বা প্রায় আসেন কি? হ্যাঁ, প্রায় 3 বছর ধরেই আসছি এখানে। আচ্ছা, কেমন লাগে সৃজনী? ভীষণই ভালো। আজ কি কি কিনলেন? আজকে দুটো সালোয়ার স্যুট, একটা ঢাকাই আর প্রিন্টেড তসর। বাইরের তো প্রাইস রেঞ্জ জানেন, সৃজনীর প্রাইস রেঞ্জ কেমন? ঠিকঠাকই মনে হয়। আর এখানকার কোয়ালিটি? ভীষণই ভালো। তোমার মার্কেটিং স্ট্র্যাটেজিটা সম্পর্কে একটু বলো না। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি টার্গেট করি মানে সোসাইটির সব রকম স্তরের লোকেরাই যাতে আমার কাছ থেকে এসে জিনিস নিতে পারে। আর আমার মানে ফাংশনিং সৃজনীর আর কি মানে পলিসির 3টে মেন মানে কর্নারস্টোন যদি বলতে পারো হলো ক্রিয়েটিভিটি। আমি প্রত্যেক দিন কিছু না কিছু নতুন তৈরি করার চেষ্টা করি। কোয়ালিটি নিয়ে কখনো কম্প্রোমাইজ করি না আমরা। মানে বাজারে যেটা সব থেকে ভালো জিনিস দেওয়া যেতে পারে সেইটা দিই, কখনো কোনো মিক্সচার বা সিনথেটিক ওইসব দিই না। আর ফাইনালি হলো যেটা মানে শুধু তো জিনিস দিয়ে দিলাম একটা বিশাল দামে, তাহলে তো হবে না। আমি অ্যাফোর্ডেবিলিটির ওপরে খুব মানে স্ট্রেস দিই, যাতে আমার জিনিসটা সবাই পড়তে পারে। হ্যাঁ, সেই জন্য আমি মানে আর এই যে কলেজ গোয়িং স্টুডেন্টরা তারা যারা তাদের পকেট মানি দিয়েও জিনিস কিনতে পারে, আবার ধরো মানে মধ্যবর্তী ফ্যামিলি সেরকম লোকেরাও নিতে পারে। আর যারা দাম দিয়ে কিনতে চাইছে তাদের জন্য তো 5000, 6000, 9000 অবধি জিনিস আছে, সেসব তো রইলই। আর আমার এনআরআই ক্লায়েন্টেলটাও বেশ ভালো, যাদেরকে আমি মানে ইমেল মাধ্যমে রেগুলার আমার জিনিসের প্রোডাক্টসের আপডেট পাঠাই এবং ওনারা সিলেক্ট করে আমার জিনিস নেন। সেটা আমার একটা ভালো ক্লায়েন্ট বেস আছে। অর্পিতাদির সাথে কথা বললাম, সৃজনী বুটিকের সমস্ত কিছু প্রোডাক্ট দেখলাম এবং তার সাথে সাথে এটাও দেখলাম কি অদ্ভুত অ্যাফোর্ডেবল প্রাইস প্রতিটা প্রোডাক্টে। আজ এখানেই শেষ করছি, নমস্কার। চুল তার কবেকার, অন্ধকার বিধিসার নেশা। হ্যাঁ, চুল কালো ঘন এক পিঠ ছাপানো চুল কোন নারীর আকাঙ্ক্ষা নয় বলুন তো? কিন্তু সেরম চুল পাবো কোত্থেকে? আমাদের চারিপাশে যা পলিউশন, তার উপর ডাস্ট, তার উপর এই খুশকির উপদ্রব, কি করে পাওয়া যায় সেটাই আমাদের বলবেন অপরাজিতা দি। অপরাজিতা দি, নমস্কার। আচ্ছা অপরাজিতা দি, একটু যদি বলেন, অনেকেরই তো চুলের টেক্সচার খুব ভালো থাকে, কোয়ালিটি ভালো থাকে, কিন্তু সেটা মেনটেন করা যায় না। এত চারিদিকে পলিউশন, তার উপর তো আমাদের স্কাল্প ড্রাই হয়ে যায়, খুশকি হয়ে যায়, তো সেগুলো কি করে ফাইট আউট করব?
একটা কথা বলছি যে চুলকে যদি নিয়মিত পরিষ্কার রাখা যায় তাহলে কিন্তু চুলে যে কোনো সমস্যা থেকে সমাধান পাওয়া যায়। আচ্ছা। এখন চুলের পরিষ্কার করা মানে কিন্তু যে চুলকে শুধু শ্যাম্পু করলেই চুলের সুন্দর চুল হবে না। তাই যদি হতো তাহলে কিন্তু যে আজকে যে সমস্যা থাকতো না। আরেকটা কথা, তেল, অনেকেই মনে করে তেল দিলে খুশকি চলে যায়, অনেকে ভাবেন, কিন্তু একটা জিনিস জানো কমলিকা, খুশকির খাদ্যই হচ্ছে তোমার তেল। সেই জন্য সুন্দর সুস্থ স্বাস্থ্যোজ্জ্বল চুল যদি তুমি রাখতে চাও সেই জন্য কিন্তু চুলকে তোমায় খেতে দিতে হবে। সঠিক খাদ্য যদি চুল না পায় তাহলেই কিন্তু চুলের নানান ধরনের সমস্যা আসে। আচ্ছা অপরাজিতা দি, এই পুষ্টিকর খাদ্যটা কোত্থেকে পাবো আমরা? এই প্রশ্নটা চিন্তা নিয়েই কিন্তু আমি চারদিকে শুধু হাতিয়ে বেরিয়েছি কোথায় এই খাদ্য পাওয়া যায়। এই চিন্তা ভাবনার মধ্যে দিয়েই কিন্তু কেশশ্রীর সৃষ্টি। কেশশ্রী, কেশশ্রী এটা কি মানে আপনি নিজে এটা? বানিয়েছেন? হ্যাঁ, এটা আমি নিজে বানিয়েছি। এই কেশশ্রী হচ্ছে চুলের খাদ্য। কি কি প্রোডাক্ট আছে কেশশ্রী সেটা যদি একটু বলেন। পুরোপুরি হার্বাল প্রোডাক্ট। দেখো এটা পুরোপুরি হার্বাল, মানে এটা পুরোপুরি ডাস্ট অবস্থায় আছে। হ্যাঁ, আচ্ছা। কারণ মানে এর মধ্যে কোনো রকম কেমিক্যাল ইউজ আমি করিনি, কারণ কোন রকম কেমিক্যাল ইউজ করতে গেলেই কিন্তু এটা তোমাকে লোশন বা শ্যাম্পু বা এই অবস্থায় আনতে হয়, গেলে করতে হয়। সুতরাং এইটা কিন্তু পুরোপুরি ডাস্ট অবস্থায় রয়েছে। পুরো ব্যাপারটাই হার্বাল, গাছগাছরা দিয়ে তৈরি, মানে বিভিন্ন গাছের শেকড় বাকড় এইসব দিয়ে কেশশ্রী তৈরি। আচ্ছা, খুশকির ব্যাপারে যেটা আমার জিজ্ঞাসা আছে, খুশকিটা হয় কিসে, মানে কেন? আসল ব্যাপার কি জানো তো, মাথা যদি ঠিকমতো পরিষ্কার না করা হয় তাহলে কিন্তু খুশকি হয়, এবং চুলকে যদি ঠিকমতো খেতে দেওয়া না হয় তাহলে কিন্তু একটা ড্রাইনেস হয়ে যায় স্ক্যাল্পে, সেখান থেকে না, খুশকি শুধু সৃষ্টি। কিন্তু খুশকি ড্রাই খুশকি হয় না, খুশকি দু রকম আছে। খুশকি অয়েলি খুশকি হয়, সেটা স্কাল্পের উপর নির্ভর করে। যদি স্কাল্প অয়েলি হয় সেক্ষেত্রে অয়েলি খুশকি হয়, যদি স্কাল্প ড্রাই হয় তাহলে কিন্তু ড্রাই খুশকি। আচ্ছা দিদি, ড্রাই খুশকি এবং অয়েলি খুশকি দুটোরই তো দু রকম প্রতিকার আছে। দু রকম প্রতিকার। একটা কথা বলছি, খুশকি মানেই হচ্ছে খুশকি থেকে কিন্তু এটা এক রকম কিন্তু স্কাল্প ইনফেকশন। আচ্ছা আচ্ছা। সুতরাং এটা থেকে কিন্তু আজকে যে কোনো এক, যেমন কেশশ্রী, কেশশ্রী কিন্তু ড্রাই খুশকিও দূর করে, অয়েলি খুশকিও দূর করে। আচ্ছা, কেশশ্রী ইউজ করব কি করে, এটা আমাদের দর্শকরা এটা হচ্ছে চুলের লেন্থ, যেমন আজকে আমাদের যে মডেল আছে তার চুলের লেন্থ অনুযায়ী আমাকে কিন্তু 14 চা চামচ কেশশ্রী নিতে হবে। হ্যাঁ, 14 চা চামচ কেশশ্রী নেব, ঠিক আছে? আর পুরোটাই এরা পাউডার ফর্মে বানিয়েছে। হ্যাঁ, পুরোপুরি পাউডার, কারণ এটা পুরোপুরি হার্বাল। কারণ আমি চিন্তা করছি যে আজকে হার্বাল কথার অর্থ হচ্ছে ভেষজ। ভেষজ যখন কথাটা আমি বলছি, সুতরাং ভেষজই যেন থাকে, তার মধ্যে যেন আমি কোনো রকম কেমিক্যাল ইউজ না করি, কারণ এই চিন্তা ভাবনা নিয়ে। আর সবচেয়ে বড় কথা, এটা যেন ঘরে বসে মানুষ ব্যবহার করতে পারে। ঘরে বসে মানুষ যেন ব্যবহার করতে আমাদের পারে। তো বিউটি পার্লারে ছুটে যাওয়া সম্ভব হয় না, যার জন্য ঘরে বসে যেন মানুষ ব্যবহার করতে। আর দেখো আমি যার জন্য ফুটন্ত গরম জল এটা ঘুরতে হবে, যার জন্য আমি ফ্লাক্সে করে গরম জল নিয়ে এসেছি। হ্যাঁ, দেখো ফুটন্ত গরম জল, 14 চা চামচ কেশশ্রী। না, এটা হচ্ছে দেখো চুলের লেন্থ এবং গোছ অনুযায়ী, সেটা আমি আমার দর্শক বন্ধুদের বলে দিচ্ছি। নরমাল চুলের লেন্থ যা হয়, পুরুষদের ক্ষেত্রে, পুরুষদের যেরকম চুল তাতে চা চামচের 8 চামচ কেশশ্রী লাগে, ঠিক আছে? চা চামচের 8 চামচ। এবার হচ্ছে ওর যা চুল তাতে চা চামচের 14 চামচ। তো মিডিয়াম লেন্থ। হ্যাঁ, এটা হচ্ছে চা চামচের 14। এর চেয়ে বড় হলে ধরো 1 চামচ বেশি। এই কারণে আজকে কিন্তু কেশশ্রী কিন্তু পুরো মাথা স্কাল্পে লেপে লেপে দিতে হবে এবং পুরো চুলে দিতে হবে, মানে আমরা যেভাবে মেহেন্দি লাগাই আর কি। হ্যাঁ, যাতে পুরো স্কাল্প এই কেশশ্রী খাদ্যটি পায়, প্লাস পুরো চুল পায়, যাতে একটা চুলও কিন্তু কেশশ্রী থেকে বঞ্চিত না হয়। কেমন কাদা কাদা করে গুললাম। হ্যাঁ, আর ফুটন্ত গরম জলে গুলবো, উষ্ণ উষ্ণ অবস্থায় লাগাবো। হ্যাঁ হ্যাঁ, ফুটন্ত অবস্থায় লাগালে আর না মাথা, হ্যাঁ তা না, উষ্ণ উষ্ণ, মানে যেটা মানুষ সহ্য সহনশীল অবস্থায় লাগাতে হবে, ঠিক আছে? এবার এই কেশশ্রী লাগাবার আগে এই মোটা দাঁড়ের চিরুনি দিয়ে কিন্তু চুল আশ্রয় নিতে হবে। এটাতে জট ছেড়ে যায় এবং চুল বেশি ওঠে না। এই মোটা দাঁড়ের চিরুনি দিয়ে আগে ভালো করে চুলটাকে কি করতে হবে, আশ্রয় নিতে হবে। এবার পুরো মাথা স্কাল্পে কেশশ্রী দেখো লেপে লেপে লাগাচ্ছে, দেখেছো? পুরো মাথা স্কাল্পে লাগাচ্ছে। হ্যাঁ, আরেকটা কথা, কেউ বোধহয় পুরো চুলে, মানে যাতে প্রতিটা চুল তোমার একটাও না বাদ যায়, ভালো করে মনে রাখবেন, একটা চুলও না বাদ যায়। হ্যাঁ, লাগিয়ে 1 ঘন্টা রাখবে। 1 ঘন্টা রেখে ভালো কোনো ভেষজ হেনাযুক্ত শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করবে। সপ্তাহে 3 দিন কিন্তু কেশশ্রী লাগাতে হবে অল্টারনেট। আচ্ছা, কোনো শ্যাম্পু আপনাদের প্রোডাক্টে আছে? আমার কোনো শ্যাম্পু নেই, আমি বললাম ভালো কোনো কোম্পানি ভেষজ হেনাযুক্ত শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করবে। আরেকটা কথা বলি, অনেকের দেখো, অনেকে বলে বাবা 1
1 ঘন্টা কেশশ্রী মেখে মাথায় রাখতে হবে, ঠান্ডা লেগে যাবে, অনেকে ঠান্ডা লাগার প্রবণতা থাকে, যেটা হেনাতে মানুষ যেটা ফেস করে হ্যাঁ। সব সময়। সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু যাদের ঠান্ডা লাগার প্রবণতা আছে তারা 8 ঘন্টা রেখে শ্যাম্পু করে ফেলবেন, মানে 1 ঘন্টা রাখবে না, কিন্তু মিক্স করতে হবে সেই উষ্ণ গরম হ্যাঁ। জলে। আর তারা তো আরোই উষ্ণ উষ্ণ অবস্থায় লাগাবে, তাহলে কি ফুটন্ত গরম জলে গুলে উষ্ণ উষ্ণ অবস্থায় যদি লাগায় তাহলে ঠান্ডাটা লাগবে না। লাগবে না, হ্যাঁ। আর 8 ঘন্টা মোটামুটি মাথা উষ্ণ অবস্থাতেই থাকবে, এবং 8 ঘন্টা পর ওটা শ্যাম্পু করে আচ্ছা, আপনি যদি 8 ঘন্টা পরে একেবারে শুকিয়ে যাবে পুরো মাথাটা? না, শোকানো না, এটা টাইম বাউন্ডিং। আচ্ছা, কারণ 1 ঘন্টা বেশি রাখলে বরং শুকিয়ে গেলে হয় কি শ্যাম্পু করার সময় ঘষা পড়ে বেশি, হেয়ার লস হয় তখন। আর দ্বিতীয় কথা সবচেয়ে বড়, দেখো মানুষ এখন যে সমস্যা নিয়ে সবচেয়ে বেশি ভুগছে, যেটা চুল পড়ে যাওয়া, মাথায় খুশকি, টাক পড়ে যাচ্ছে মাথা পর্যন্ত। কেশশ্রী কিন্তু টাকেও চুল গজায়। সত্যি? কেশশ্রী টাকেও চুল গজায়, অল্প বয়সীদের পাকা চুল হয়ে যায়, পাকা চুল হওয়াটাকে বন্ধ করে দেয়। আচ্ছা, ঠিক আছে, মানে এমনই এটার ফাংশন, মানে এটা এত ভালোই কাজ করে। মানে আপনার এমন কোনো ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় হয়েছিল যে মানে যিনি কিছু মনে করবেন না, টাক হয়ে গেছে কিন্তু তারপরেও তার হেয়ার গ্রোথ হয়েছে, মানে এটা তো মিরাকিউলাস না? এটা তো হয় না। বহু আজকে আকাঙ্ক্ষায় এরম, যারা আকাঙ্ক্ষায় আজকে ধরো অ্যাপয়েন্টমেন্ট করে আমাকে দেখাতে আসে, হ্যাঁ, কারণ 2-3 মাসের আগে কেউ আমার অ্যাপয়েন্টমেন্ট পায় না, এরম প্রচুর মানুষ আছে, প্রচুর দৃষ্টান্ত আছে, তাদের মানে মাথায় পুরো অ্যালোপেসিয়া হয়ে গিয়েছিল, তাদের মাথায় পুরো সোরিয়াসিস হয়ে গিয়েছিল, সেই মাথাতে তুমি বিশ্বাস করতে পারবে না, তার হয়তো বয়স হচ্ছে 65 বছর, 70 বছর, এরম বয়সের মাথায় মহিলা বা পুরুষের মাথায়ও কিন্তু কেশশ্রী চুল গজিয়ে। আরেকটা কথা, অনেক দর্শক বন্ধু হয়তো ভাবছেন, আচ্ছা কেশশ্রী কদিন ইউজ করলে চুল সুন্দর থাকবে? একটা কথা কি জানো তো, কেশশ্রী হচ্ছে চুলের খাদ্য, তাই তো? সুন্দর সুস্থ স্বাস্থ্যোজ্জ্বল চুল রাখতে গেলে সারা জীবনই কেশশ্রী ইউজ করবে, তাহলে এটাই মোটামুটি কমপ্লিট হয়ে গেল। দেখেছো পুরো মাথায় কিভাবে, যাতে প্রতিটা চুল, দেখো তুমি প্রতিটা চুল কিন্তু কেশশ্রী পেয়েছে, হ্যাঁ, ঠিক এইভাবে পুরো স্কাল্পে পুরো মাথায় লাগিয়ে 1 ঘন্টা রাখবে। যাদের ধরো খুব ঠান্ডা লাগা ধাঁচ আছে তারা 1 ঘন্টা না লাগিয়ে 1 ঘন্টা রেখে ভালো কোনো ভেষজ হেনাযুক্ত শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে ফেলবে। এইভাবে সপ্তাহে নিয়ম করে সপ্তাহে 3 দিন যদি কেশশ্রী ইউজ করা যায়, চুলের কোনো সমস্যাই কিন্তু আর কারো থাকবে না। আপনাদের কাছে যদি কোনো খুব ভালো পুরনো ইউনিক বিউটি টিপস থাকে সেটাও কিন্তু আমাদের জানান। যাদের বিউটি টিপস আমাদের সবথেকে ভালো লাগবে তারা পাচ্ছেন আলফা নারীর পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। তাহলে দেরি কিসের, চট করে লিখে পাঠান। তাহলে অপরাজিতা দিদি, আমরা যাওয়ার আগে আপনার টেলিফোন নাম্বারটা যদি একটু জেনে নিই। আমার টেলিফোন নাম্বার হচ্ছে আকাঙ্ক্ষা 24755839, মোবাইল নাম্বার 9830015238। আকাঙ্ক্ষার নম্বর পেয়ে গেছেন, মোবাইল নম্বর পেয়ে গেছেন, আর দেরি নয়, চট করে চলে আসতে হবে অপরাজিতা দিদির কাছে। এতক্ষণ আমরা অপরাজিতা রুদ্রর সঙ্গে কথা বলছিলাম, তার বিউটি টিপস জানলাম, তার আকাঙ্ক্ষার প্রোডাক্টের ব্যাপারে জানলাম, কেশশ্রীর ব্যাপারে জানলাম। এবারে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি ভবানীপুরে ভ্যারাইটি কর্নারে। দেখা যাক এদের এখানে আকাঙ্ক্ষার কি কি প্রোডাক্ট আছে। নমস্কার। নমস্কার। আচ্ছা দিদি, এই মানে আপনাদের এই ভ্যারাইটি কর্নারে তো অনেক ধরনের প্রোডাক্ট দেখতে পাচ্ছি, কিন্তু আপাতত আমরা জানবো আকাঙ্ক্ষার যে কেশশ্রী প্রোডাক্টটা আছে সেটার ফিডব্যাক, মানে কি ধরনের সেল বা মার্কেটিং চলছে এবং কেমন কাস্টমার ফিডব্যাক আপনারা পাচ্ছেন। কেশশ্রী একটা ভেষজ উপাদানে তৈরি একটা প্রোডাক্ট, সেটার প্রথমে মানুষ ইউজ করেছে, ব্যবহার করেছে, তার ভেষজ গুণটাকে জেনেছে, জানার পর তারা যখন উপকারিতা পাচ্ছে তার ফিডব্যাক এতই বেশি যে আমরা স্টক আউট হয়ে যাচ্ছে, সাপ্লাই দিতে পারছি না। এক্সেলেন্ট। এবার একটু আমাদের দর্শক বন্ধুদের দেখাবেন এই প্রোডাক্টগুলো। এটা কেশশ্রী আছে, 200 গ্রামের আছে, এটা প্রাইস লেভেল আছে 110। আচ্ছা, আর বাকি যা প্রোডাক্টস আছে একটু দেখাবেন। বরাঙ্গ, এটা 200 গ্রাম 110, এর ছোট সাইজও পাওয়া যায় 100 গ্রাম 65, দুটো ফাইলেই বেরিয়েছে। ধন্যবাদ দিদি। তাহলে আমরা কিন্তু আমাদের কথা রেখেছি। আমি পিঙ্কি আর আমার বেস্ট ফ্রেন্ড মনামি আবার এসে হাজির হয়েছি নারীর রান্নাঘরে। আজকে ঠিকই করে এসেছি যে একটা চিকেনের প্রিপারেশন করব, এবং সেই কারণেই আমাদের সাথে আছে আজ জয়শ্রী গাঙ্গুলি, অর্থাৎ আমাদের জয়শ্রীদি। জয়শ্রীদি নমস্কার। আজকে কিন্তু আমি মোটামুটি বাড়ি থেকে প্রিপেয়ার যে আমি একটা খুব ভালো চিকেনের প্রিপারেশন খাবো, অ্যান্ড প্রেফারেবলি যদি একটু কন্টিনেন্টালের ওপর হয়।
হ্যাঁ, ইনগ্রেডিয়েন্টস যা যা আছে দেখে মনে হচ্ছে কোনো কন্টিনেন্টাল প্রিপারেশনই আজকে আমরা খাবো। রাইট, বাবা তুই তো আজকাল ইনগ্রেডিয়েন্টস থেকে রান্না বলে দিচ্ছিস। ভীষণ ইমপ্রুভ করেছি আর কি। তাহলে জয়শ্রী কি খাওয়াচ্ছেন আমাদের? আজকে খাওয়াচ্ছি প্যান রোস্ট চিকেন, সত্যি কন্টিনেন্টাল ডিশ। প্যান রোস্ট চিকেন, পাও মানে আমি তো জানতাম যে রোস্টটা কেবলমাত্র ধরুন ওভেনের মধ্যেই করা যায়, কিন্তু এটা কি মানে প্যানে করা যাবে? প্যানেই করতে হয়, সেই জন্যই প্যান রোস্ট চিকেন। আর এটা তোমাদের পক্ষে আদর্শ খাবার। কেন? তোমরা ভীষণ ডায়েট করো না আজকালকার মেয়েরা। হ্যাঁ, এটাতে মানে নিশ্চিন্তে তোমরা খেয়ে নিতে পারো। আচ্ছা, এটা ওয়ান ডিশ মিল। ওয়ান ডিশ মানে ভাতের দরকার নেই, রুটির দরকার নেই, এমনি খাওয়া যাবে, শুধু খাওয়া যাবে। শুধু খাওয়া যাবে। বাহ বাহ, ঠিক আছে, তাহলে কি কি লাগছে একবার বলে দিন। এটা করতে আমাদের লাগছে, এটা তো আমরা ম্যারিনেট করে রেখেছি। চিকেনটা ম্যারিনেট করা আছে। কি কি দিয়ে করা আছে? এটাতে দিয়েছি 1 চামচ ভিনেগার, এরকম পিস আর কি। আচ্ছা, একটু বড় বড়, বেশ বড় বড়, একটু না বেশ বড় বড়, যাতে একটাতেই হয়ে যায় আর কি। আচ্ছা, 1 চামচ ভিনেগার আছে, উস্টার সস আছে, আর টমেটো সস আছে। আর 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 কি লাগছে? আর তারপরে একটা সস বানাবো। সেই সস বানাতে লাগছে আমার ময়দা, রসুন বাটা, 8 to 8 সস, আর গোলমরিচ রয়েছে, সাদা মরিচ গোলমরিচ, এটা দিয়ে একটা সস বানাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মাখন আর সাদা তেল আছে। আমি মানে মাখন খুব দরকার না পড়লে ইউজ না করলেও হয়। এই মাখনে একটা সুন্দর ফ্লেভার আসে। বললেন যে ডায়েটিং করার জন্য, আবার যে মনে করবে দরকার নেই। আচ্ছা, এটা না দিলেও চলে। তাহলে মনে আমি এবার শুরু করি। হ্যাঁ, শুরু করি। চল। এটাতে আমি একটু সাদা তেল আর একটু মাখন দিয়ে নিচ্ছি। অল্প লাগবে না সাদা তেলটা? একদম। আচ্ছা আচ্ছা, একটা চামচও লাগবে বোধহয়। যাদের ইচ্ছে হবে তারা পুরো মাখনেও খেতে পারে, অসুবিধা কিছু নেই। আর এটা অলিভ অয়েলে করলেও খুব ভালো হয়। এটা অলিভ অয়েলেও করা যায়? এটা অলিভ অয়েলেই করার নিয়ম। এর জন্য কোনো স্বাদটা আলাদা? অলিভ অয়েলের জন্য একরকম, বাটারের জন্য একরকম, কি স্বাদ চেঞ্জ হয়? একটু চেঞ্জ তো হয়। অলিভ অয়েলে বেশ ভালোই লাগে কন্টিনেন্টাল খাবার খেতে। আচ্ছা আচ্ছা, এই যে এই পিসগুলো একটু বড় বড় করে কেটে না চিড়ে চিড়ে নিতে হবে, যাতে ভেতরে সসগুলো যায়। আচ্ছা, এটা ম্যারিনেট কতক্ষণ করতে হবে? ম্যারিনেট তুমি মাংস যত করতে পারবে না তত সুস্বাদু হয়। আর খুব কম করে হলে 1 থেকে 1.5 ঘন্টা। 1-1.5 ঘন্টা। আচ্ছা, যেসব এই ম্যারিনেট করার ব্যাপারটা বলি, যেসব বাড়ির গিন্নিরা আর কি মানে শুধু বাড়ির গিন্নি নন, চাকরি বাকরি করেন, তারা কি করবেন? মানে ম্যারিনেট কি সকালবেলা হয়তো তারা বেরিয়ে যান, আবার রাত্রে অফিস থেকে ফেরেন, এটা রাত্রেই খেতে চান? রাত্রে খেতে চান। আর এই সসগুলো তো সবই রেডিমেড, মানে কিছু প্রেসার ঝামেলা নেই। সকালে যদি কোনো মতে মেখে ফ্রিজে রেখে দিয়ে চলে যেতে পারে। আচ্ছা, তাহলেই হয়ে যাবে। লেগ পিসগুলো কেন ইউজ করা হয়েছে? লেগ পিসগুলো দেখতে সুন্দর হয় বোধহয়, তাই জন্য বোধহয়। আর খেতেও ভালো লাগে। সার্ভ করবে একটা, বেশ ভালো লাগে। এইটা একটু হোক, তুমি এক কাজ করো, এখানে একটু জল দিয়ে দাও। জল দিয়ে দেবো। আচ্ছা, কন্টিনেন্টাল রান্নায় আমরা দেখি জল ছাড়া না। আমি করব কি, এইগুলো একটু ব্লাঞ্চ করে নেব। মানে জাস্ট সিদ্ধ ঠিক বলবো না, সিদ্ধ হলে দেখবে কালারটা নষ্ট হয়ে যায়। মানে জাস্ট গরম জলটা একটু মানে নরমও হবে, অথচ এই ভাবটা থাকবে না। আর এখন স্যালাড নিয়েও তো নানা রকম চলছে না, ডাক্তাররা বলে স্যালাড খেও না, নানা রকম হয়। এই জন্য গরম জলে একটু সিদ্ধ হলেও অসুবিধে হয় না। অতএব একটু ফুটলেই একটুখানি গরম হয়ে গেলে আর একটু নুন দিয়ে দেবে এর মধ্যে, যাতে এটা সেদ্ধটা তাড়াতাড়ি হয়। সেদ্ধ হবে সেদ্ধ ঠিক না, মানে এটা ঠিক ওই একটা ফুটে উঠলেই। দেখেছো এটা কিরকম একটা ব্রাউন ব্রাউন কালার এসে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এটা আমাদের মানে রোস্টের মতন শেষ আর কি। এইবার আমরা এই মশলাটার জলটা দিয়ে দেব। আচ্ছা, মানে এটা যে ম্যারিনেট করা হয়েছিল, যে জলটা থেকে গেছে সেইটা দিয়ে দিলাম। আর তার সাথে 1 কাপ মতন জল। যাদের প্রচন্ড তাড়া আছে তারা কিন্তু কুকারে একটা সিটিও দিয়ে নিতে পারেন, এই ঠিক এই জলটা দিয়ে আমরা একটু চেপে সিদ্ধ করতে বসাই। আচ্ছা, এটা মানে জাস্ট করা যাবে সিমা করবার জন্য। এইটা পিঙ্কি ওদিকে দিয়ে দাও। আর এটাও আমাদের হয়ে গেছে। একটা হাতা আমাকে দাও। নিশ্চয়ই। এইটা ইচ্ছে করলে লোকে এমনিও খেতে পারে, একটু লেবুর রস গোলমরিচ মেখেও খেতে পারে। আর ভালো হয় একটু যদি মাখনে ভেজে নাও। আচ্ছা জয়শ্রী, একটা কথা জিজ্ঞেস করি, এই যে ভেজিটেবলস গুলো আপনি ঝাঁঝরি দিয়ে তুলছেন, এটা কি ওই জলটা পড়ে ঝরাবার জন্য? হ্যাঁ, মাখনে একটু ভেজিটেবলটা গ্লেজড ভেজিটেবল বলে এটাকে। আচ্ছা, মানে একটু অল্প যত সামান্য। এখন কেউ যদি মনে করে একটু বেশি দিয়ে খাবো, সে খাবে তো।
ডায়েটিং করতে গেলে কিন্তু বেশি মাখন চলবে না। আচ্ছা, এই যে গার্নিশিং এর জন্যই তো এগুলো রয়েছে, হ্যাঁ, গার্নিশিং এর জন্য যেগুলো আছে সেগুলোকেও আবার আলাদা করে রান্না করতে হচ্ছে, এরকম কিন্তু খুব একটা দেখা যায় না। না, এটা কিন্তু কন্টিনেন্টাল ফুডে খুব চলে, তাই না? হ্যাঁ, এটা করে ফ্রিজেও রেখে দেওয়া যায়। ধরো যাদের মাইক্রোওয়েভ আছে, এটা ঘুরিয়ে মানে একবার 1 সেকেন্ড দিয়ে বা 2 সেকেন্ড দিয়ে খেয়ে নিল, সার্ভ করে একবারে। আর একটু বোধহয় সিমার হবে না? এটা বন্ধ করে দাও, হয়ে গেছে। ও, এটা হয়ে গেছে। এইবার আমরা সসে যাব। এই সস বানাতে লাগবে, এই যে সাদা তেল দিলাম, সাদা তেল দিয়ে একটু গ্যাসটাকে বাড়িয়ে নেব। হ্যাঁ, বাড়িয়ে দেবো। আচ্ছা, একটু রসুনটা ভাজবো, 2 চামচ রসুন দেবো। আচ্ছা, 2 চামচ রসুন। রসুন ভাজার গন্ধ বেরোবে আর কালারটা একটু চেঞ্জ করবে। ততক্ষণে এটা 8-8 সস, এটা 8-8 সস 2 চামচ। নামটা তো খুব পছন্দ হয়েছে। আরে আনকমন নেম তো আমার মতন। 8-8 সস, উস্টার সস এটাও 2 চামচ। এটাও 2 চামচ। টমেটো পিউরিটা 3 টেবিল স্পুনের মতন দেবে। এটা ছোট চামচ তো, এটা 6টা দিচ্ছি। মানে সব কটাকে মিক্স করে নিতে হবে, ভালো করে নিয়ে এটাতে অ্যাকচুয়ালি টবেস্কো সস পড়ে, ক্যাপসিকো সসও চলতে পারে, আর একদম ঘরে লঙ্কাটা রয়েছে, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে। এটা একটু ঝালঝালি হবে না সসটা? না, খুব ঝাল হয় না, খুব ঝাল হবে না, কিন্তু এটা টিঞ্চ থাকবে, মানে ভালো লাগে, মানে অন্যরকম লাগে একটু খেতে। আর নুন গোলমরিচ তো আছে। এটা হয়ে গেল। এবার আমি ময়দাটা দেবো, সামান্য ময়দা, 2 টেবিল চামচ। তারপরে কি তেলের সাথে এটাকে ভালো করে মিক্স করব? ময়দাটা একটু ভেজে নেবো, বেশি না, ময়দা আবার বেশি হয়ে গেলে লাম্প হয়ে যায়। এবার সসটা ঢেলে দেবো। সসটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোলো, আলাদা। 8-8 সসে না খেজুর আছে। আচ্ছা আচ্ছা, এই যে জলটা দেখছো, এই জলটাও একটু এটার মধ্যে দিয়ে দিই। এটাতে না, এটা একটু ঘন হয়ে যাবে। এইবার আমি চিকেনগুলো তুলে এর মধ্যে দিয়ে দেবো। মানে প্যান রোস্ট চিকেনে এই সসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বা বলা যায় এই সসটাই আসল। চিকেন তো আছেই, তাছাড়া এই সসটাই আসল। আর কেউ যদি ধরো ব্রেডের সাথে খেতে চায়, ব্রেডের সাথে ওটা সুন্দর চলে। তো সসটাতে কি কি লাগলো আমরা আরেকবার বলে দিই। বলো, তুমি বলো তো। মনে আছে? উস্টার সস 2 চামচ, 4 চামচ, 2 চা চামচ। 8-8 সস, এটা বোধহয় 2 চা চামচ। টমেটো পিউরি বোধহয় 3 চামচ, 3 টেবিল চামচ, 3 টেবিল চামচ। আর বোধহয় লঙ্কা গুঁড়ো 1 চামচ। 1 চামচ বা স্বাদ মতন। আচ্ছা, তারপর গোলমরিচ দিতে হয়েছে অল্প একটু, আর নুন স্বাদ মতো। রসুন আর ময়দা। এবার বন্ধ করে দিই, রান্না রেডি। নাও, প্লেটটাও কিন্তু দারুণ সাজানো হয়েছে, সব রকম কালার আছে, মাল্টি কালার, দারুণ না? একদম। আমি ধরবো? আর এর মধ্যে তুমি তোমার প্রয়োজন মতন যা ইচ্ছে, শীতকালে তো প্রচুর ভেজিটেবলস পাওয়া যায়। এটা বোধহয় ডিল না? মৌরি পাতা। টেস্ট করি আমরা? নিশ্চয়ই। এই নে। ভীষণ গরম। না, ভালো জিনিস পেলে গরম হোক ঠান্ডা আমি হোক কিছুই ছাড়ি না। জিভটা তো পুড়ে যাবে। ভালো রান্না করতে গেলে যেমন হাত পোড়াতে হয়, ভালো খাবার খেতে গেলেও জিভ পোড়াতে হয়। ভীষণ ভালো হয়েছে, মানে তুই খেয়ে দেখ, আমি বলে বোঝাতে পারবো না। তাই? মানে সসটা স্পেশালি ভীষণ ভালো হয়েছে। সসটা শুধু খেয়ে নেওয়া যায় না? সত্যি তাই। প্যান রোস্ট চিকেন। উপকরণ: মুরগির মাংস 4 টুকরো বড়, ভিনেগার 1 টেবিল চামচ, টমেটো সস 3 টেবিল চামচ, ওস্টার সস 1 টেবিল চামচ, নুন, গোলমরিচ স্বাদ মতো। মুরগি ধুয়ে বড় টুকরো করে নিন ও চিড়ে রাখুন। তাতে ভিনেগার, টমেটো সস, ওস্টার সস মাখিয়ে 2 থেকে 3 ঘন্টা রেখে দিন। প্যানে তেল দিন ও মুরগির টুকরোগুলি ভাজুন। বাদামি রং ধরলে 1.5 কাপ জল দিন ও সেদ্ধ হতে দিন।
অন্য প্যানে অল্প তেলে রসুন ভাজুন। রসুন ভাজার গন্ধ বেরোলে ময়দা দিয়ে অল্পক্ষণ নাড়ুন। মুরগি সেদ্ধ জল ওর মধ্যে দিয়ে দিন ও নাড়তে থাকুন। সসের উপকরণ মিশিয়ে ফেলুন এবং মুরগি সেদ্ধ জলের সাথে মিশিয়ে দিন। ঘন হয়ে এলে মুরগির ওপরে ছড়িয়ে দিন। স্লাইসড ভেজিটেবলের সাথে পরিবেশন করুন। তাহলে আপনারা নিশ্চয়ই এতক্ষণ জেনে গেছেন, লিখে নিয়েছেন রেসিপিটা। আপনারা বাড়িতে রান্না করে ফেলুন, ভীষণ ভালো লাগবে আমার মনে হয়। আমাদের লিখে জানান কেমন খেলেন। আর হ্যাঁ, আপনাদের কাছে যদি কোনো নতুন রেসিপি থাকে সেটাও আমাদের লিখে জানান। সেরা রেসিপি যিনি পাঠাবেন তিনি পাবেন আমাদের তরফ থেকে খুব সুন্দর একটা পুরস্কার। আর তার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু আমাদের এই নারীর রান্নাঘরে এসে রান্নাও করতে পারবেন। আজকের অনুষ্ঠান শুরু করেছিলাম কবিতা দিয়ে, শেষ করছি আরেকটা কবিতা দিয়ে। সুধীন্দ্রনাথ দত্তের একটা কবিতা শাশ্বতী, সেটার একটা অংশ পড়ে শোনাচ্ছি। একটি কথার দ্বিধা থর থর চূড়ে ভর করেছিল 7টি অমরাবতী। একটি নিমেষ দাঁড়ালো সরণি জুড়ে, থামিল কালের চিরচঞ্চল গতি। একটি পণের অমিত প্রগল্ভতা মর্তে আনিল ধ্রুব তারকারে ধরে। একটি স্মৃতির মানসী দুর্বলতা প্রলয়ের পথ ছেড়ে দিল অকাতরে। আজকের নারী এখানেই শেষ করছি। নমস্কার।